All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson, the infinitive part 2. শুরুতে কোথায় কোথায় ইনফিনিটিভের সাইন বা চিহ্ন উৎস রাখা হয় সে সম্পর্কে কিছু বলা যাক। The sign of the infinitive is omitted after the auxiliaries and defective verbs can, do, has, have, may, must, shall, should, will, would। এগুলোর মধ্যে এই অক্সিলিয়ারি ভার্ব এবং ডিফেক্টিভ ভার্বস আছে। প্রশ্ন হলো, অনেকের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে ডিফেক্টিভ ভার্বসটা কি। ডিফেক্টিভ ভার্বস হলো ওই মোডাল, ওই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই যে মোডালগুলো আছে এগুলো ইউজুয়াল ফর্মে ব্যবহার হয় না। এমনি সাধারণ ভার্বগুলো তিনটে ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই সমস্ত মোডালগুলো অধিকাংশ মোডালের দুটো ফর্ম, প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। কিন্তু মাস্টের এখানে দেখছি মাস্ট আছে, মাস্টের একটাই মাত্র ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এই জন্য এগুলোকে ডিফেক্টিভ ভার্বস বলা হয়। এই ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যেমন ব্যবহৃত হয় সেরকম ওই ডিফেক্টিভ ভার্বস হিসেবেও ব্যবহার করা হয়। মানে এবারে তাহলে এক্সাম্পল দেওয়া যাক। ইউ ক্যান ডু দি সাম, তুমি অঙ্কটা করতে পারো। এখানে ক্যান এটা একটা মোডাল বা ডিফেক্টিভ ভার্ব, এরপরে কিন্তু টু উজ্জ আছে। বাংলাটা একটু লক্ষণীয়। তুমি অঙ্কটা করতে পারো, এখন করতে অর্থে তো টু ডু হওয়া উচিত, কিন্তু এখানে কিন্তু টুটা নেই, এখানে টুটা উজ্জ আছে। তাহলে ইউ ক্যান ডু দি সাম, তুমি অঙ্কটা করতে পারো। এক্সাম্পল বি, ডু গো দেয়ার, এখানে এই বাক্যটাতে এমফ্যাসিস দেওয়া হচ্ছে ডু ভার্বটা ব্যবহার করে, অতএব এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করতে সাহায্য করছে। তাহলে এরকম ডু ভার্বের পরে টু উজ্জ রাখা হয়েছে। এক্সাম্পল সি, আই উইল গো, আমি যাব। আরও ভালো বাংলা বলতে হয় আমি যেতে ইচ্ছুক হই। উইল মিনস এখানে অ্যাম উইলিং টু। এখন বি উইলিং টু মানে অ্যাম উইলিং টু ব্যবহার করলে টুটা আসছে, কিন্তু শুধুমাত্র উইল ব্যবহার করলে গোর আগে আর টু দিতে হয় না। এক্সাম্পল ডি, ইউ মাস্ট ডু ইট, তোমাকে অবশ্যই এটা করতে হবে। মাস্ট মানে এখানে অবশ্যই, এটা একটা মোডাল বা ডিফেক্টিভ ভার্ব। তাহলে অবশ্যই করতে হবে, করতে অর্থে টু ডু হওয়া উচিত, কিন্তু এলো না কারণ এই ডিফেক্টিভ ভার্ব আছে বলে। এক্সাম্পল ই, মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার। এটা একটা প্রশ্নবোধক বাক্য, এখানে সাবজেক্টের আগে মে বসে আছে, তাহলে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে এসছে এটা। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি স্যার। আসতে অর্থে তো টু কাম হওয়া উচিত, কিন্তু টুটা এলো না কারণ অক্সিলিয়ারি ভার্ব মে বসে আছে, এই কারণে এখানে টুটা উজ্জ রইল। এবারে বি, আফটার দি ভার্ব হ্যাড ইন সাচ ফ্রেজেস অ্যাজ হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড সুনার এটসেট্রা, অর্থাৎ হ্যাড দিয়ে শুরু হয় এরকম কিছু কিছু ফ্রেজ আছে যেগুলো বাক্যের মধ্যে ব্যবহার হলে এই পরবর্তী ইনফিনিটিভের সাইন টুটা উজ্জ রাখা হয়। এবারে উদাহরণ লক্ষ্য করা যাক। 1 নম্বর উদাহরণ, ইউ হ্যাড বেটার লাই ডাউন অ্যান্ড রেস্ট এ হোয়াইল, তুমি বরং শুয়ে পড়ো এবং একটু বিশ্রাম নাও। এখানে হ্যাড বেটার হলো
সেই ফ্রেজ যেটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে লাই ডাউনের আগে টু উজ্জ আছে। পরের এক্সাম্পল, আই হ্যাড রাদার গো হোম দ্যান স্টে হিয়ার। এখানে অপেক্ষা করার থেকে বরং বাড়ি যাই। এখানে হ্যাড বেটার এসছে, তাহলে টু গো হওয়া উচিত, কিন্তু গোর আগে টুটা উজ্জ আছে। এক্সাম্পল 3, আই হ্যাড সুনার অর বেটার গো টু পুরী। পুরী যাওয়াটাই আমার ভালো। এখানে হ্যাড সুনার বা বেটারের পরে ইনফিনিটিভ সাইন টু উজ্জ আছে। আফটার নাথিং বাট, ক্যান নট বাট, দেন, অর্থাৎ দি সাইন অফ দ্য ইনফিনিটিভ ইজ ওমিটেড আফটার নাথিং বাট, ক্যান নট বাট, দেন, মানে নাথিং বাট, ক্যান নট বাট এই দুটো ফ্রেজ আর দেন এই ওয়ার্ডটার পরেতে ইনফিনিটিভ সাইন টু উজ্জ রাখা হয়। এক্সাম্পল 1, আই ক্যান নট বাট কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট। এটার মানে হলো আমি তোমার অনুরোধ রক্ষা না করে থাকতে পারি না। তাহলে এখানে বাট মানে কোনো কাজ না করে থাকা। নাম্বার 2, হি ডিড নাথিং বাট লাফ। হাসা ছাড়া সে কিছু করেনি। পাস্ট ইনডেফিনিট লেখা। মনে রাখতে হবে এখানে বাট মানে ছাড়া বা ব্যতীত অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে ক্যান নট বাট, নাথিং বাট এই দুটির পরে টু উজ্জ রাখা হয়েছে। এখানে লাফের আগে টু উজ্জ আছে। নাম্বার 3, হি ইজ বেটার এবল টু ওয়াক দেন রান। এটার মানে হচ্ছে সে ছোটার পরিবর্তে ভালো হাঁটতে সমর্থ। লক্ষণীয়, এই দ্যানের পরে রান বসেছে। দ্যান আর রানের মধ্যে ওই দ্বিতীয় ক্লজের সাবজেক্ট এবং ওই ইজ এবল, দেন হি ইজ এবল টু রান। তাহলে দেন আর রানের মাঝে হি ইজ এবল টু এটা উজ্জ রাখা হয়েছে। এটা ডিগ্রি চেঞ্জে এটা হয়, মানে দেনের পরেই ক্লজের সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব উজ্জ রাখা হয়। যা হোক দেনের পরে টু উজ্জ আছে। এবারে স্প্লিট ইনফিনিটিভ বলে একটা ইনফিনিটিভ আছে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। কখনো কখনো ইনফিনিটিভের টু ও ভার্বের মধ্যে অন্য একটি ওয়ার্ড বা শব্দ বসিয়ে এ দুটিকে পৃথক করা হয়। এটাকে বলে স্প্লিট ইনফিনিটিভ। কিন্তু এটা গ্রামাটিক্যালি কারেক্ট নয়, তবুও এটা বাক্যের মধ্যে বিশেষ করে অফিসিয়াল লেটারে খুবই ব্যবহার করা হয়। যদিও গ্রামাটিক্যালি ইনকারেক্ট, তবুও এই ফ্যাশনটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে চালু হয়েছে, এবং শুধু চালু নয়, এটা খুব সাফল্যের সাথে চলছেও অফিসিয়াল করেসপন্ডেন্সে। তো যাক, সেই রকম কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথম উদাহরণ, আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি হেল্প মি। অর্থাৎ আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে আমাকে সাহায্য করতে। এখানে ইনফিনিটিভ যে টু আর হেল্প ইনফিনিটিভ, লক্ষণীয় যে তাদেরই মাঝে টু এবং হেল্পের মাঝে কাইন্ডলি কথাটা এসেছে, কিন্তু এটা এরকম ব্যবহার করা ঠিক নয়। দ্বিতীয় উদাহরণে, আই রিকোয়েস্ট ইউ টু কুইকলি ডু দিস। আমি তোমাকে অনুরোধ করছি তাড়াতাড়ি এটা করতে। এখানে ইনফিনিটিভ টু ইনফিনিটিভ সাইন টু আর
ভার্ব ডু এর মাঝে কুইকলি কথাটা বসে আছে, তাহলে এটাও একটা স্প্লিট ইনফিনিটিভের উদাহরণ। আর এগুলোর সঠিক রূপ হওয়া উচিত, দি কারেক্ট ফর্মস আর আই রিকোয়েস্ট ইউ টু হেল্প মি কাইন্ডলি, এটাই সঠিক রূপ। আর সেকেন্ড হচ্ছে আই রিকোয়েস্ট ইউ টু ডু দিস কুইকলি, এটাই হচ্ছে ওই প্রথম দ্বিতীয় উদাহরণের এটাই সঠিক রূপ। এই গেল স্প্লিটিভ ইনফিনিটিভ। এখন পর্যন্ত বিভিন্ন উদাহরণে আমরা যে সকল ইনফিনিটিভ ব্যবহার করেছি সেগুলো হচ্ছে সব প্রেজেন্ট ইনফিনিটিভ। এর ফর্মটা হচ্ছে টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাই টু বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো হলেই সেটা কি বলা হয়, প্রেজেন্ট ইনফিনিটিভ। মানে ইনফিনিটিভের এই রূপের ব্যবহারটা সব থেকে বেশি হয়েছে। আর এই রূপটা কি বলা হয়, প্রেজেন্ট ইনফিনিটিভ। আর মনে রাখতে হবে এই প্রেজেন্ট ইনফিনিটিভ বিভিন্ন টেন্সে কিন্তু একই রূপ ব্যবহার করা হয়, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু ফাইনাইট ভার্বগুলো কিন্তু সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তিত হয়ে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। তাহলে সেরকম কিছু উদাহরণ লক্ষ্য করা যাক। টু স্লিপ বাই ডে ইজ ব্যাড ফর হেলথ, দিনের বেলায় ঘুমানোটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। এই বাক্যের মধ্যে ইজ হলো ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর তাই এটা ইজ ভার্ব ব্যবহার করা হয়েছে। নাম্বার টু, আয়ুষ লাইকস টু ফ্লাই কাইট, আয়ুষ ঘুড়ি ওড়াতে পছন্দ করে। এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, আয়ুষ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ফাইনাইট ভার্বে লাইকের সাথে এস যোগ করা হয়েছে। নাম্বার থ্রি, অমিত ওয়ান্টেড টু গো হোম ইয়েস্টারডে, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই অনুসারে ওয়ান্টেড ভার্ব ব্যবহার করা হয়েছে। নাম্বার ফোর, হি উইল গো টু কলেজ স্ট্রিট টু বাই সাম বুকস, অর্থাৎ কিছু বই কিনতে সে কলেজ স্ট্রিটে যাবে। এখানে টু বাইটা হচ্ছে ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট ইনফিনিটিভ। আর এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, তাই ফাইনাইট ভার্ব উইল গো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে ফাইনাইট ভার্বের রূপান্তর ঘটে, বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং টেন্স অনুসারে রূপান্তর ঘটে, কিন্তু ইনফিনিটিভ কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকে। এবারে ইনফিনিটিভস আফটার দি ভার্ব টু বি অ্যান্ড টু হ্যাভ, অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্বের পরে ইনফিনিটিভের ব্যবহার দেখানো হচ্ছে। এখানে বি ভার্ব বলতে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, আর হ্যাভ ভার্ব বলতে হ্যাজ হ্যাভ হ্যাড, তিন ধরনের ভার্ব। আর বি ভার্ব হচ্ছে পাঁচ ধরনের, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার। কেমনভাবে ব্যবহার হয় দেখা যাক উদাহরণের মাধ্যমে। হ্যাঁ, এক্সাম্পল নাম্বার ওয়ান, হি ইজ টু জয়েন অফিস টুডে, এটার মানে হচ্ছে তার আজকের অফিসে যোগ দেবার কথা। এই বি ভার্বের মধ্যে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, মানে ঠিক করা হয়েছে এমন। হি ইজ টু জয়েন অফিস টুডে, এটার মানে হলো তার আজ অফিসে জয়েন করার কথা। ইট ইজ অ্যারেঞ্জড দ্যাট হি উইল জয়েন অফিস টুডে। ইট ইজ অ্যারেঞ্জ মানে ঠিক করা হয়েছে যে আজকে সে অফিসে যাবে। তাহলে এই ইজ ভার্ব, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, এই বি ভার্বগুলো ব্যবহার হলে অ্যারেঞ্জমেন্ট বোঝায়। তাহলে নাম্বার টু,
দি এনিমি হ্যাড টু সারেন্ডার, অর্থাৎ শত্রু আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। এখানে হ্যাভ ভার্বের ব্যবহার করা হয়েছে। মনে রাখতে হবে অ্যামিজার ওয়াজ ওয়ার ব্যবহার হলে অ্যারেঞ্জমেন্ট ইন্ডিকেট করে, কিন্তু হ্যাজ হ্যাভ হ্যাড এই হ্যাভ ভার্বগুলো ব্যবহার হলে এটা অব্লিগেশন বোঝায়, মানে এটা বাধ্যবাধকতা বোঝায়। তাই ওই দ্বিতীয় উদাহরণের অর্থ হচ্ছে দি এনিমি হ্যাড টু সারেন্ডার, অর্থাৎ শত্রু আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। বা অন্যভাবে বলতে পারি শত্রুকে আত্মসমর্পণ করতে হয়েছিল। তাহলে এখানে হ্যাভ ভার্বের হ্যাড ব্যবহার করা আছে, হ্যাড মানে বাধ্য হয়েছিল অর্থে বসছে। নাম্বার 3, ইউ আর টু গেট ইউর সেলফ অ্যাডমিটেড বাই স্যাটারডে নেক্সট। এটা কিন্তু বি ভার্ব ব্যবহার করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে। তাহলে ইউ আর টু গেট ইউর সেলফ অ্যাডমিটেড বাই স্যাটারডে নেক্সট মানে তোমার আগামী শনিবার ভর্তি হওয়ার কথা আছে। মানে এটা অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে, মানে ইট হ্যাজ বিন অ্যারেঞ্জড দ্যাট ইউ উইল গেট ইউর সেলফ অ্যাডমিটেড বাই স্যাটারডে নেক্সট। নাম্বার 4, আই অ্যাম টু গো, এটাও অ্যারেঞ্জমেন্ট বোঝাচ্ছে। এটার মানে হচ্ছে আমার যাবার কথা, গিয়েছিলাম কি না সেটা বলা হচ্ছে না। তাহলে আমার যাবার কথা, ইট ইজ অ্যারেঞ্জড দ্যাট আই শ্যাল গো, ঠিক করা হয়েছিল যে আমি যাব। নাম্বার 5, আই হ্যাভ টু গো, এখানে কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করা হচ্ছে। তাহলে হ্যাভ ভার্ব এটা অব্লিগেশান বা কম্পালশনকে ইন্ডিকেট করে। তাহলে এর মানে হচ্ছে আই হ্যাভ টু গো মানে আমাকে যেতে হবে, মানে আমি যেতে বাধ্য। I am under obligation to go. We am under obligation to am under obligation এইটুকুর পরিবর্তে হ্যাভ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। নাম্বার 6, আই হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক, আমাকে অনেক কাজ করতে হয়, এটাও অব্লিগেশন বোঝাচ্ছে। আমাকে অনেক কাজ করতে হয় মানে ওই I am under obligation to do a lot of work. Number 7, he has to work hard, তাকে অনেক কাজ করতে হয়, এও একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। মানে হি ইজ আন্ডার অব্লিগেশন টু ওয়ার্ক হার্ড, মানে হি ইজ কম্পেলড টু ওয়ার্ক হার্ড, এটা কম্পালশন বা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। নাম্বার 8, দে হ্যাড টু ক্রস এ রিভার ইন ফ্লাড, অর্থাৎ তাদেরকে একটা প্লাবিত নদী পার হতে হয়েছিল, মানে দে ওয়ার আন্ডার অব্লিগেশন টু ক্রস এ রিভার ইন ফ্লাড, তাহলে এখানে একটা অব্লিগেশন বোঝাচ্ছে। নাম্বার 9, আই হ্যাভ টু ভ্যাকেট দি হাউস ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে আমাকে বাড়িটা খালি করে দিতে হবে, মানে ওই আই অ্যাম আন্ডার অব্লিগেশন টু ভ্যাকেট দি হাউস ইন এ উইক, এখানে একটা কম্পালশন বোঝাচ্ছে বা অব্লিগেশন বোঝাচ্ছে। নাম্বার 10, উই শ্যাল হ্যাভ টু ফিনিশ দি ওয়ার্ক ইন 4 days, 4 দিনের মধ্যে আমাদেরকে কাজটা সম্পন্ন করতে হবে, শেষ করতে হবে, এখানেও একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এটা ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আবার রিপিট করছি, ইনফিনিটিভের আগে বি ভার্ব ব্যবহার হলে সেটা অ্যারেঞ্জমেন্ট বোঝায়, আর ইনফিনিটিভের আগে যদি হ্যাভ ভার্ব ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটা অব্লিগেশন বা কম্পালশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝায়। এবার আমরা দেখব ইনফিনিটিভ ভার্বস ইউজড আফটার অ্যাবাউট অর গোয়িং, অর্থাৎ ওই অ্যাবাউট অথবা গোয়িং এই শব্দগুলোর পরেই ইনফিনিটিভ শুরু হয়। আর এই ইনফিনিটিভের ফর্মগুলো একটু লক্ষণীয়, যে ফর্মগুলো
আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, ফর্মস টু বি ফলোড। বি অ্যাবাউট টু ডু সামথিং আর বি গোয়িং টু ডু সামথিং, এই দুটো ফর্ম একই অর্থ। এই দুটোর মান হচ্ছে কোনো কিছু করতে উদ্যত হওয়া, বি অ্যাবাউট টু ডু সামথিং আর বি গোয়িং টু ডু সামথিং, উদ্যত হওয়া। আর এই বি ভার্বটা টেন্স অনুসারে রূপান্তরিত হয়। প্রেজেন্ট টেন্স থাকলে অ্যাম ইজ আর, আর পাস্ট টেন্স থাকলে ওয়াজ ওয়ার হয়। এক্সাম্পলস 1, হি ওয়াজ অ্যাবাউট, অ্যাবাউটের পরিবর্তে আমরা গোয়িং কথাটা বলতে পারি। তাহলে হি ওয়াজ অ্যাবাউট অর গোয়িং টু এন্টার দি রুম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা, তাই বি ভার্বটা এখানে ওয়াজ হয়ে বসেছে, অর্থাৎ ঘরের মধ্যে সে ঢুকতে উদ্যত হয়েছিল। নাম্বার 2, দি পিপল ওয়ার অ্যাবাউট, যে গোয়িংও ব্যবহার করা যায়, টু বিট দি পিক পকেট বাট ডিড নট ইন দি লং রান, অর্থাৎ জনসাধারণ পকেটমারটিকে মারতে উদ্যত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মারেনি। বাট ডিড নট ইন দি লং রান, ইন দি লং রান এখানে শেষ পর্যন্ত অর্থে বসছে। এবারে নাম্বার 3, দি মনসুন ওয়াজ অ্যাবাউট অথবা গোয়িং টু সেট ইন বাট ডিডন্ট, অর্থাৎ বর্ষাকাল শুরু হতে যাচ্ছিল বা শুরু হতে উদ্যত হয়েছিল, কিন্তু শুরু হয়নি। নাম্বার 4, দি রোজ ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট, অর্থাৎ গোলাপ ফুলটি ফুটতে ফুটতেও ফুটল না, অর্থাৎ গোলাপ ফুলটি ফুটতে উদ্যত হয়েছিল কিন্তু ফুটল না। তারপরে 5এরটা, এ ফেমাইন ওয়াজ অ্যাবাউট টু ব্রেক আউট ওয়িং টু ড্রট, খরার কারণে দুর্ভিক্ষ হতে যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি। তাহলে ফেমাইন ওয়াজ অ্যাবাউট টু ব্রেক আউট ওয়িং টু ড্রট, খরার কারণে দুর্ভিক্ষ ঘটতে যাচ্ছিল। আই অ্যাম অ্যাবাউট অর গোয়িং টু লিভ দি প্লেস, আমি স্থান ত্যাগ করতে উদ্যত হই। এটা বি ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যবহার, অ্যাম। নাম্বার 7, দি থিফ ইজ অ্যাবাউট অর গোয়িং টু ফ্লি, অর্থাৎ চোরটি পালাতে উদ্যত হয়। টু ফ্লি মিন্স পালাতে, টু এসকেপ। এটাও বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এই অ্যাবাউটের পরে, অ্যাবাউট বা গোয়িংয়ের পরে ইনফিনিটিভ বসলে তার অর্থ হচ্ছে উদ্যত হওয়া। তাহলে আজ এখানেই শেষ করছি।